আমি বসন্ত উৎসব, আমার বাবা মা তখন খুবই ইয়াং, তারা বসন্ত উৎসবে এসেছিল, আমাকেও নিয়ে এসেছিল, আমার মনে আছে। এবং তোমরা জানো না, এই বিনয় ভবনে একটা জিউ গার্ডেন ছিল, অনেক বড় বড় খাঁচা ছিল। সেই খাঁচায় সারস, তারপর হাঁস, হরিণ, খরগোশ ইত্যাদি অনেক ছিল। আমার এখনো মনে পড়ে বাবার কোলে ওইগুলো দেখার আমার ওই স্মৃতি এখন মনে পড়ে। আর তারপরে আমি বলি, প্রত্যেক বছর 7ই পৌষ বাবার হাত ধরে শান্তিনিকেতন আসা, এবং 7ই পৌষে যে প্রদক্ষিণ বাবার হাত ধরে ঘোরা, এখন আমার কিছু কিছু মনে পড়ে। এটা বোধ হয় ক্লাস 7 অবধি আমি এটা দেখেছি। পরবর্তীকালে আর শান্তিনিকেতনের সঙ্গে সেরকম যোগাযোগ ছিল না। মাঝে বিএসসি পড়তে দু একবার এসেছি, পড়তে পড়তে। তারপরে যখন এমএসসিতে ভর্তি হই, এমএসসিতে ভর্তি হওয়ার সময় দুটো পৌষ উৎসবেই আমি এসেছিলাম, মনে আছে। পরবর্তীকালে শান্তিনিকেতনের সঙ্গে আমার যোগাযোগটা খুব বাড়ে। তার কারণ হচ্ছে, তখনকার আমার যে গার্লফ্রেন্ড, মানে আমার প্রেমিকা তখন যে ছিল, এখন আমার স্ত্রী, তা সে তখন এখানে বিএডে ভর্তি হয়, আমার ক্লাসমেট, ব্যাচমেট। তারপরে বর্ধমান ইউনিভার্সিটি থেকে সেখানে ভর্তি হয়। প্রথম দিকে তার টানে শান্তিনিকেতন প্রত্যেক মাসে আসা, কোনো মাসে দুবার আসা। এবং তার থ্রু দিয়ে আমার স্ত্রী হচ্ছে অশোক রুদ্র ছিলেন, এখানে তোমরা অনেকেই নাম শুনেছো জানি না, বিখ্যাত বিদগ্ধ পণ্ডিত মানুষ। অশোকদা অক্সফোর্ডের পিএইচডি ছিলেন। তো অশোকদার বাড়িতে বৈশাখী, মানে আমার স্ত্রীর সঙ্গে আসার পরে অশোকদার সঙ্গে আমার আলাপ করি দেয়। পরবর্তীকালে শান্তিনিকেতনে আমি বারবার এসেছি, প্রত্যেক মাসে এসেছি, সেটা অশোকদার টানে। এবং সেটা বলি, এবং আমার সেটা মনে পড়ে। এবং গোল্ডেন মোমেন্ট যদি হয় জীবনে, গোল্ডেন মুহূর্ত কয়েকটা বছর, সেটা অশোকদার সান্নিধ্য। আমার এখন মনে আছে, অশোকদার বাড়িতে উঠে আমি একটা ঘরে থাকতাম, অশোকদা বসতেন, এবং মাঝে মাঝে অশোকদার বাড়িতে আড্ডা বসতো। এবং আড্ডার ওরকম একটা ডেট থাকলে উনি চিঠি লিখতেন পোস্ট কার্ডে, সেই চিঠি পেয়ে আমি চলে আসতাম এখানে। অবাক হয়ে যাবে, সেই আড্ডাতে কে কে থাকতেন। মূলত অশোকদা থাকতেন, অশোক মিত্র, জানো তোমরা নাম শুনেছি পর্যায়ে, অশোক মিত্র আমাদের পশ্চিমবঙ্গের ফিনান্স মিনিস্টার ছিলেন, বিখ্যাত ইকোনমিস্ট। অমিয় বাগচি, ভবতোষ দত্ত, বাংলার ভবতোষ দত্ত, শঙ্খ ঘোষ, নবনীতা দেব সেন, অমর্ত্য সেন মাঝে মাঝে, শঙ্খ ঘোষ বলে, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গাঙ্গুলি, সমরেশ বসু। তা আমার সেই সাহস ছিল না ওদের আড্ডার মাঝখানে গিয়ে পড়া, আমি অন্য ঘর থেকে শুনতাম। আর বৈশাখীও থাকতো অন্য ঘরে। এবং যখন শক্তি চট্টোপাধ্যায় আসতেন, অশোকদা বৈশাখীকে বলতেন, তুমি কিন্তু থাকবে না, তুমি তোমার হস্টেলে ফিরে যাবে। মানে শক্তি চট্টোপাধ্যায়ের স্ল্যাং বিখ্যাত। তা আমি অন্য ঘরে থাকতাম, সে অসম্ভব স্ল্যাং ইউজ করতেন, এবং হো করে সবাই বিখ্যাত পণ্ডিত লোকরা সব হাসত। আমি হাসতে পারতাম না, আমি অন্য ঘরে থাকতাম। তা অশোকদা মাঝে মাঝে বলে, এই শান্তনু তুমি কিন্তু কিচ্ছু শোনোনি, তামাকড়ি বলতেন। এবং আমার মনে আছে সেগুলো গোল্ডেন মুহূর্ত। এবং এই আলোচনার বিষয়বস্তু, যেমন আমি বলি, অনেক সুন্দরী মহিলাদের নিয়ে আলোচনা, দ্রৌপদী, তারপর গ্রেটা গ্যান্ডো, হেলেন অফ ট্রয়, তার থেকে চীনা লরা ব্রিজিডা, সোফিয়া লোরেন, মধুবালা টু সুচিত্রা সেন। এবং সেগুলো শোনার মতন কিন্তু, এবং প্রত্যেকটা যুক্তি দিয়ে আলোচনা। এবং ওই বিখ্যাত পণ্ডিত লোকরা সব আলোচনা করছে। কোনোদিন শুনতাম যে ইন্ডিয়ান ক্লাসিক নিয়ে আলোচনা হচ্ছে, ইন্ডিয়ান ক্লাসিক নিয়ে সেই সন্ত হরিদাস থেকে আরম্ভ করে তানসেন, বৈজু বাওড়া, বড়ে গুলাম আলী, ফয়েজ খান, মল্লিকার্জুন মনসুর, আমির খান, ভীমসেন যোশী, আদার্স। কোনোদিন ওয়েস্টার্ন ক্লাসিকের বিষয়বস্তু সে বাক, জোব্রাক, স্মেতানা, ভিভালদি, চাইকস্কি, বিতোভেন, মোজার্ট, অসম্ভব তাদের পাণ্ডিত্য। এবং সেগুলো আমার মনে পড়ে। কোনোদিন ইন্ডিয়ান লিটারেচার নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে কালীপ্রসন্ন সিংহের মহাভারত, কীর্তিবাসী রামায়ণ, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ থেকে হাল আমলের সমরেশ বসু, সুনীল গাঙ্গুলি,
কোনোদিন ওয়েস্টার্ন লিটারেচার নিয়ে আলোচনা হয়, এবং আমি দেখতাম যে ওয়েস্টার্ন লিটারেচার নিয়ে আলোচনা হলে দুটো খুব আলোচনার প্রাধান্য পেত। একটা হচ্ছে ছাত্র এবং কামুন, ফ্রেঞ্চ ঔপন্যাসিক। কোনোদিন দেখতাম আলেকজান্ডার সলজেনিৎসিন, বরিস পাস্তেরনাক ইত্যাদি ইত্যাদি। তা সেই আলোচনাগুলো আমার মনে পড়ে, এই যে একজন পণ্ডিত লোকেদের যে আলোচনা, এবং মাঝে মাঝে শক্তি চট্টোপাধ্যায় তার স্ল্যাং এবং গো করে হাসি, এবং এরা মাঝে মাঝে মত নিয়েও বসতো। আমি বলছি এটা কিছু মনে করবেন না, ইট ইজ এ পার্ট অফ লাইফ। সেইটা আমার শান্তিনিকেতনের সঙ্গে যোগাযোগ। তারপরে আবার শান্তিনিকেতনের সঙ্গে অনেক যোগাযোগ ছিল না। পরে জানলাম রূপকুমার এসছে। রূপকুমার আমার ব্যাচমেট এবং আমার অত্যন্ত বন্ধু, এবং আমরা হস্টেলে একসঙ্গে আড্ডা মেরেছি, ঘুরেছি, খেয়েছি। তা শুনলাম রূপকুমার ওখান থেকে এখানে জয়েন করেছে, গভর্নমেন্ট কলেজ থেকে এখানে জয়েন করেছে। আমি অনেক পরে এসেছি, আমি বিদেশ থেকে এখানে গিয়েছি। আমি রূপকুমারের বাড়িতে প্রথম উঠেছিলাম, সেই দিনগুলো আমার মনে পড়ে। আমি বিশ্বভারতীতে খুব বেশি দিন আসিনি, আমি 21 বছর আমার চাকরি এখানে, ওরা অনেক বেশি দিন চাকরি করেছে। তা এটা গেল আমার ব্যক্তিগত জীবনের কথা বলি, শান্তিনিকেতনের সঙ্গে সংস্পর্শ। তারপরে তো শান্তিনিকেতনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেলাম এখানে আসার পরে। এবং আমার নিজের জীবনের একটু কথা বলি প্রথমে। আমার নিজের জীবনে বলি, আমি বীরভূমের মানুষ। আমার খুব ইচ্ছে ছিল আমি ফিজিক্স নিয়ে পড়ব। এবার আমি ফিজিক্স নিয়ে ভর্তিও হয়েছিলাম, ফিজিক্সে অনার্স নিয়ে। এবং আমাকে মাস্টারমশাই ছিলেন তখন ক্ষীরোদ দেব, ঈশ্বরী বিদ্যাসাগর কলেজ, আমাকে অত্যন্ত ভালোবাসতেন। এবং আমার খুব প্রিয় ছিল মেকানিক্যাল ফিজিক্স। তা ফিজিক্স নিয়ে ভর্তি হয়ে 3 মাস ক্লাসও করেছি। এবার আমি স্কুল ফাইনাল ব্যাচ, স্কুল ফাইনাল থেকে একটা ইউনিভার্সিটি এন্ট্রান্স একটা পরীক্ষা হতো বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে। তো ইউনিভার্সিটি এন্ট্রান্সে আমি ফিজিক্সে খুব ভালো নম্বর পাই, কিন্তু অঙ্কে যে কাট অফ মার্কস ছিল তার থেকে আমি কম নম্বর পাই। সেজন্য 3 মাস পরে আমাকে ফিজিক্স ছাড়তে হয়, এবং আমার অত্যন্ত মন খারাপ। তা তখন আমি জুলজিতে পরীক্ষা দিই, জুলজিতে ভর্তি হয়। আমার একদম খুব বাজে লাগতো সাবজেক্ট প্রথমে। তা সেই সময় আমার মনে আছে, যিনি আমি বলবো প্রথম গুরু আমার, তিনি হচ্ছেন অধ্যাপক রণজিৎ বাগ। গত বছর উনি চলে গেলেন। তা হি মোটিভেটেড মি লস, এবং সাবজেক্টের যে পেন সেটা কিন্তু আমি রঞ্জিত বাবুর কাছ থেকে শিখেছি, এবং হি ইজ মাই সেকেন্ড ফাদার। তারপর আমি আলটিমেটলি যাই বর্ধমান ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি করার পরে আমি দেখি যে আমি যে আইন নিয়ে কাজ করি, এবং সেখানেও একটা ফ্যালাসি আছে। আমি যখন ক্যালকাটা ইউনিভার্সিটি যাই, প্রথমে জেনেটিক্স ল্যাবে ঢুকি বিখ্যাত লোকের কাছে, অর্ধেন্দ্র মুখার্জির কাছে। কিন্তু সেখানে একটা প্রবলেম, স্যারের সঙ্গে কোনো প্রবলেম হয়নি, অন্য একটা প্রবলেম হয়েছিল ল্যাবে। সেই জন্য আমি জেনেটিক্স ছাড়তে বাধ্য হই। তারপর আমি ইকোলজিতে শিফট করে অমৃত স্কুল ল্যাবে। এবং ইকোলজিতে আসার পরে আমার একটা জিনিস আমার মনে হয়েছিল যে অঙ্ক ছাড়া ইকোলজিতে সার্ভাইভ করা যাবে। এবং একটা ছেলেদের যারা আছে তাদেরকে আমি এই কথাটা বলেছি যে কলিন বক্স বিখ্যাত ইকোলজিস্ট, আমেরিকান ইকোলজিস্ট, তেনার একটা বই আছে ইন্ট্রোডাকশন টু ইকোলজি, টেক্সট বই। সেখানে প্রিফেসে একটা কথা লেখা, সেটা আমার এখনো মনে পড়ে, এবং দ্যাট ইজ অ্যাবসলিউটলি ট্রু। এগ উইদাউট সল্ট ইজ টেস্টলেস, sentence without grammar is meaningless, and ecology without mathematics is baseless. It is absolutely true. এবং পরবর্তীকালে বুঝেছি, এবং স্যারের ল্যাবে থাকাকালীন আমি যতটুকু নিজে পারি আমি স্ট্যাটিস্টিক্যাল কাজ করেছিলাম। করতে করতে আমার সঙ্গে একদিন আমাদের ল্যাবে এক ভদ্রলোক গেলেন যাদবপুর ইউনিভার্সিটি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট থেকে, এবং স্যার তখন আমায় ডাকলেন, বললেন উনি কি বলছে শুনুন। উনি বলছেন যে আমি ইকোলজিক্যাল মডেলিং করি, অঙ্কের লোক। তো আমি চাইছি একটা বায়োলজির ছেলে যদি যাই, ইকোলজিতে ম্যাথমেটিক্স যদি ইন্টারেস্ট আছে, তাহলে আমার ল্যাবে কাজ করবো। তা আমি পিএইচডি পরে স্যারের ল্যাবে গিয়ে ঢুকলাম। এবং আমার এখন মনে পড়ে প্রথম দিন আমি ল্যাবে গিয়েছি। তা ল্যাবে গিয়ে সেমিনার লাইব্রেরি ছিল, যাদবপুরের ডিএসএ ডিপার্টমেন্ট। তা সেমিনার লাইব্রেরিতে স্যার নিয়ে গেলেন, বললেন কেশব হচ্ছে লাইব্রেরিয়ান, তার নাম ছিল কেশব, আমরা কেশব দা বলতাম। স্যার কেশব বললেন কেশব, ইকোলজিক্যাল মডেলিং যে জার্নালটা আছে, তুমি গোটা 15 জার্নালে নামাও তো। দিয়ে ও থেকে নিয়ে এসে টেবিলে নামালো। দিয়ে স্যার বললেন যে এই জার্নালগুলো পড়ো, এখানে যদি 2-1টা পাবলিকেশন করতে পারো। প্রসেসেস মডেলিংয়ের জার্নাল, প্রসেসেস মডেলিংয়ে ইন্ডিয়া থেকেও কাজ করে, বিদেশেও খুব কম লোক কাজ করে।
এখানে যদি পাবলিকেশন করতে পারো তাহলে তুমি লাইনটা নতুন একটা লাইন ধরবে। দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট। এবং তার পরবর্তীকালে ওইটা করতে গিয়ে আমি যখন দেখলাম যে আমার অঙ্ক জানতে হবে, তখন আমি সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সে ভর্তি হলাম। 1 বছরের একটা কোর্স। সেই কোর্সে আমাকে পড়াতেন এবি রায়ও পড়াতেন, প্রফেসর দিলীপ সিনহা পড়াতেন। দিলীপ সিনহার সঙ্গে তখন আমার প্রথম আলাপ হলো। এবং এই দুটো লোকের কথা বলতে পারি, দে মোটিভেটেড মি লট টুয়ার্ডস দ্য ম্যাথমেটিক্যাল ইকোলজি। এবং আমি গর্বের সঙ্গে বলছি, স্যারের ল্যাবে থাকাকালীন দুটো ইকোলজিক্যাল মডেলিং পাবলিশ করেছিলাম। এবং এটা অনেকটা ভাগ্য, অধ্যাবসায়, সিচুয়েশনের সঙ্গে মিলিয়ে যাওয়া, সব নিয়ে বলছি। সেই ইকোলজিক্যাল মডেলিংয়ে আমি অ্যাসোসিয়েট এডিটর 13 বছর ছিলাম ওই জার্নালটা। জাস্ট একটা ভবিতব্য ভাগ্য যাই বলুন। তা এনিহাও বিদেশে আমি কিছু লোকের সঙ্গে মিলেছি যাদের সম্ভব মোটিভেশন, সেটা হচ্ছে আমার অত্যন্ত প্রিয় মাস্টারমশাই বার্নার্ড ক্রিস্টোফার প্যাটেন, এখনও বেঁচে আছেন, 91 বছর বয়স। এবং কালকে এই কিনোট স্পিচটা ওনারই আছে। এবং ইউজিন ওডামের তখন বয়স ছিল 89 বছর। এবং আমি আসার ঠিক 1 বছর পরে উনি মারা যাবেন। তা এরা হচ্ছে বিরক্ত পণ্ডিত। আরেকটা লোক, আরও দুটো লোকের কথা বলবো যার আমার জীবনে বিরাট প্রভাব ফেলেছিল, সেটা হচ্ছে মিলান স্ট্রাসকোভা। উনি চেক একাডেমি অফ সায়েন্সে ছিলেন। মিলানের মাস্টার সাহেবের নাম হচ্ছে হার্বাচেকের ক্যাসকেডিং ফিনমিনা, হার্বাচেক কার্পেন্টার ক্যাসকেডিং ফিনমিনা ইন ইকোলজি, ভেরি ফেমাস থিওরি। হার্বাচেক ছিলেন হাচিনসনের ডিরেক্ট ছাত্র। এবং ইকোলজির দুটো স্কুল আছে, একটা হচ্ছে হাচিনসন স্কুল আর একটা হচ্ছে কেন্ডিক স্কুল। হাচিনসন স্কুলের সবচেয়ে ফেমাস লোক হচ্ছে হাওয়ার্ড থমাস ওডাম, আর কেন্ডিক স্কুলের সবচেয়ে প্রধান হচ্ছে ইউজিন পি ওডাম। দু ভাই কিন্তু, জাস্ট ইমাজিন। ওডাম বড় গ্রেট ইকোলজি ফ্যামিলি আর কোথাও নেই। এবং ইকোলজিতে নোবেল প্রাইজ নেই। 87-এ ক্রফোর্ড প্রাইজ চালু হলো সুইডিশ একাডেমি অফ সায়েন্স। 87-এর ফার্স্ট ইয়ার ডেবু ইয়ারে পেলেন ইউজিন ওডাম ক্রফোর্ড। তার ঠিক পরের বছরে পেলেন হাওয়ার্ড থমাস ওডাম। ওয়ান্ডারফুল ফ্যামিলি। এই দুটো লোকের কথা বলবো। মিলান স্ট্রাসকোভা অসম্ভব পণ্ডিত মানুষ। আর একটা লোকের কথা বলি, ওরম ডায়নামিক, ওরম পণ্ডিত মানুষ এবং ওরম প্রোডাক্টিভ মানুষ আমি কম দেখেছি। তিনি হচ্ছেন লেট প্রফেসর সেন-এরিক ইয়র্গেনসেন। ইউনিভার্সিটি অফ কোপেনহেগেনে তার চাকরি ছিলেন এবং তিনি মারা গেছেন 16 সালে। ঠিক রাস্তার এপাশে প্রফেসর জর্গেনসেনের ল্যাব, ঠিক উল্টো দিকে নিলস বোর্ডের ল্যাব। নিলস বোর্ড এবং তার ছেলে জুনিয়র বোর্ডস, দুজনেই নোবেল প্রাইজ পেয়েছিলেন ফিজিক্সে। তা এই যে ব্যাপারটা বলছি, এই জিনিসগুলো সত্যি মানুষের জীবনে কিছু ভালো লোক আসাটা খুব দরকার হয় মোটিভেট করার জন্য। এবং আমি জীবনে দুজন খুব ভালো টিচার দেখেছি। একটা টিচার হিসেবে যদি বলি, একটা হচ্ছে রঞ্জিত বাগ আমার একদম ইনিশিয়াল কেরিয়ারে, আর একটা হচ্ছে একদম এন্ড কেরিয়ারে বার্নার্ড প্যাটেন। আমি এরকম ভালো টিচার কাউকে দেখিনি। এবং আমি বার্নার্ড প্যাটেনকে জিজ্ঞেস করেছিলাম, হোয়াট ইজ দ্য কোয়ালিটি অফ গুড টিচার? আমাকে উনি মুখকে হাসতে হাসতে বলেন, তোমার কি মনে হয়? আমি বললাম যে জাস্ট আই ওয়ান্ট টু নো ফ্রম ইউ। তা বললো যে গুড টিচার হচ্ছে দ্য পার্সন হু ক্যান ক্লিয়ার দ্য বেসিক অফ দ্য বেসিক অফ দ্য সাবজেক্ট, বেসিক অফ দ্য বেসিক অফ দ্য সাবজেক্ট, অ্যান্ড সেকেন্ড কোয়ালিটি ইজ টু মোটিভেট দ্য স্টুডেন্ট ইন দ্যাট পার্টিকুলার সাবজেক্ট। সে হচ্ছে গুড টিচার। হ্যাঁ, ইজ এ ওয়ান্ডারফুল ইনক্রেডিবল টিচার। মানে আমি ওরকম টিচার দেখি, ক্লাসে উনি পড়াতে পড়াতে নাচতেন, অভিনয় করতেন, এবং উনি চক ডাস্টার দিয়ে পড়াতেন, কিন্তু পাওয়ার পয়েন্ট থাকতো নিজের হাতে আঁকা কার্টুন দিয়ে কোনো কঠিন হাইপোথেসিস উনি কার্টুন দিয়ে বোঝাতেন, কোনো কঠিন অঙ্ক। মানে এক্সট্রিমলি গুড টিচার। মানে এরম ভাবা যায় না, এরম টিচার আমি খুব কম দেখেছি। আর আমার জীবনে আমি সত্যি কথা বলছি, এটা আমার গড গ্রেস। আমি প্রচুর নাম করা লোকেদের সঙ্গে মিট করেছি। এবং সবচেয়ে আমি বলি 2012-তে আমার অত্যন্ত নাম করা লোক, তোমরা সবাই নাম জানো, তার A.O. উইলসন, যাকে বায়োডাইভার্সিটির জনক বলা হয়, হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, বিখ্যাত মানুষ। তা হাওয়ার্ড উইলসন আমি ওয়াইল্ড স্টেট ইউনিভার্সিটি গিয়ে আলাপ হয়েছিল এবং আমরা একই টেবিলে লাঞ্চ করেছি একসঙ্গে বিখ্যাত লোকেদের সঙ্গে। আমার নিজের লজ্জাও লাগছিল যে ওরকম লোকেদের সঙ্গে একসঙ্গে বসে খাওয়া। সেই সব বিখ্যাত লোকেরা ছিলেন, সেন-এরিক জর্গেনসেন ছিলেন, ইত্যাদি ইত্যাদি। হাওয়ার্ড ছিলেন, প্রফেসর রবার্ট ব্রাউনিং ছিলেন, ইত্যাদি। তা এনিহাউ আমি তোমাদের কাছে একটা মেসেজ আমি দিতে চাই, যেটা আমি সবসময় বলি
আমার মনে আছে আমাকে একটা স্ট্রাকচারাল ডাইনিং মডেলিংয়ের তার সঙ্গে নেটওয়ার্ক সিমুলেশনের একটা প্রবলেম দিয়েছিলেন প্রফেসর বার্নার্ড প্যাটেন, যে এটা সলভ করো, তুমি করতে পারো। তা আমি 3-7 চেষ্টা করে বুঝেছিলাম যে এটা আমার পক্ষে সম্ভব না। তা আমি বলেছিলাম, বার্নি, আই থিঙ্ক ইট ইস নট পসিবল ফর মি। তা খুব গম্ভীর হয়ে গেছিল তখন আমাকে একটা কথা বলেছিল যে আমাকে শান্তানু বলতো, সব আমার বিদেশি মাসুদারা শান্তনু বলে কেউ ডাকে, শান্তানু। তা বলছে, শান্তানু, ইউ নো আই এম ভেরি ফন্ড অফ কার্ল প্রপার। কার্ল প্রপার হচ্ছে ফিজিসিস্ট কাম ফিলোসফার, ব্রিটিশ ফিজিসিস্ট। বললো, হি ইজ মাই মেন্টর। তা আই ক্যান কোট কার্ল প্রপার, তারপরে তুমি আমাকে জবাবটা দিও। তা আমাকে কোট করেছিল একটা, বলেছিল কার্ল প্রপারের কোট, ইফ ইউ সি সান ইউ উইল সি দ্য পাওয়ার অফ গড, if you see moon you will see the beauty of God, and if you see a mirror you will see the best creation of God. So believe yourself, you can do everything. Okay, so this is the most, what I can say, this is the motivated word I can say. So if I say any student will be motivated, am I right or not? So that type of motivation is needed from a successful teacher. Is a wonderful. এবং কোনো সময় আমরা সবসময় বলি না এটা খুব কঠিন, তুমি পারবে না এটা করতে, এটা কোনো সময় আমাদের মাস্টারমশাইদের আমরা বলা উচিত নয়। আমরা সবসময় বলি এটা খুব সহজ, এটা তুমি পারবে, আমার থেকে ভালো পারবে। এবং ইট ইজ ট্রু। এবং আমি তোমাদের একটা কথাই বলছি যে দেখো, জীবনে সাকসেস পেতে গেলে অনেক জিনিস দরকার হয়। প্রথম হচ্ছে কোইন্সিডেন্স, কখন কার সঙ্গে কী মিলবে, কে তোমায় তুলবে তুমি জানো না। আর আরেকটা হচ্ছে লাক ফেভারটা একটা আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে জীবনে সাকসেস পেতে গেলে হার্ড লেবার। তুমি যদি সত্যিকার সিনসিয়ারলি হার্ড লেবার দাও, দ্যাট কোইন্সিডেন্স উইল কাম, দ্যাট লাক উইল ফেভার। মেবি 30 বছর বয়সে করতে পারে, কারণ আমার 43 বছরে আমি পার্মানেন্ট চাকরি পেয়েছি বিশ্বভারতীতে। সো বুঝতে পারছো যে কখন কাল লাক ফেভার কে করবে কিচ্ছু জানো না। সুতরাং আমি তোমাদের সবসময় মাস্টারমশাই হিসেবে, আমার দ্য ভার্জ অফ রিটায়ারমেন্ট মাস্টারমশাই হিসেবে আমি তোমাদের বলতে চাই যে কোনো জিনিস দেখো, সাকসেস পেতে গেলে হার্ড লেবার। গীতায় একটা কথা আছে, ফলের আশা করো না। তুমি হার্ড লেবার দেবে, ফলের আশা কিন্তু করো না। এবং সুপ্ত থাক তোমার ফলের আশা। তুমি যদি হার্ড লেবার দিতেই থাকো, তুমি একটা সার্টেন গোল দিয়ে হার্ড লেবারটা দিচ্ছ, হয়তো ওই গোলে হয়তো তুমি পৌঁছাতে পারবে না, কিন্তু অন্য একটা গোলে হয়তো তুমি পৌঁছে গেলে তখন তুমি দেখবে ওই গোলটা থেকে এটা বেটার করবে। এটা হতে পারে কিন্তু জীবনে, এবং এটা প্রত্যেকটা লোকের ক্ষেত্রে আমি দেখেছি এটা হয়। তা সেই জন্যে আমি বলি যে আরেকটা জিনিস জানো তো, মানে বলে যে না, গর্ব মানুষের আসা উচিত নয়। সত্যি গর্ব আসা উচিত নয়। আমরা একটু কিছু করলে আমাদের একটা গর্ব চলে আসে যে আমি একটা বিরাট কিছু করলাম। আমি এমন লোক যে দেখেছি, সেরেরিক জোর্গেনসেন, তার টোটাল পাবলিকেশন মোর দ্যান 450, এবং তার টোটাল বুক হচ্ছে 86টা, 86 বুকস। 86 বুকসের মধ্যে ম্যাক্সিমাম দামি বইটা হচ্ছে 1,50,000 একটা বইয়ের দাম। এনসাইক্লোপিডিয়া ফার্স্ট এডিশন, ইকোলজিক্যাল টক্সিকোলজিক্যাল বুক 43,000 টাকা দাম। এরকম কোনো বইয়ের দাম 8,000-9,000-এর নিচে কোনো বই নেই। এবং হি ওয়াজ এ মেশিন। আমার মনে আছে আমি কোপেনহেগেন থেকে যখন ইউএসএতে যাই, তখন দেখলাম সেন একটা বই লিখছে, সেন বলতাম আমি, তা ইন্টিগ্রেটেড ইকোসিস্টেম থিওরিস। তা বললো দেখি এটা লিখি। আমি 2 মাস পরে ইউনিভার্সিটি অফ জর্জিয়ার সেন্ট্রাল লাইব্রেরিতে গিয়ে ডিসপ্লেতে দেখছি ইন্টিগ্রেটেড ইকোসিস্টেম থিওরি বাই সেরেরিক জোর্গেনসেন ডিসপ্লে করা আছে। 2 বছর মধ্যে বই বেরিয়ে গেছে। তো এরকম যারা পণ্ডিত মানুষ না, তারা হয়। এবং আমি সত্যি কথা বলছি, আমার জীবনে 2জন ভার্সেটাইল জিনিয়াস দেখেছি। ভার্সেটাইল জিনিয়াস, এই সাবজেক্টে তাদের নলেজ এবং অসম্ভব নলেজ। সেই দুটি লোকের নাম তোমাদের করি, 2জনই বাঙালি। একটি হচ্ছে অশোক রুদ্র এবং দ্বিতীয়জন হচ্ছে দিলীপ সিনহা। মানে এইরকম ভার্সেটাইল পাণ্ডিত্য আমি খুব কম লোকের দেখেছি। যে কোনো লাইন, ক্লাসিক্যাল মিউজিক নিয়ে তোমাকে 2 ঘন্টা বসিয়ে রেখে দেবে, এমন আলোচনা করবে। তুমি যে কোনো জিনিস দাও, যে কোনো জিনিস, ইন্ডিয়ান লিটারেচার, ওয়েস্টার্ন লিটারেচার, রামায়ণ মহাভারতের যে কোনো চরিত্র নিয়ে বলো, দেখবে তোমাকে স্পেল বাউন্ড করে রেখে দেবে, তোমার কথাই বলতে দেবে না, এমন কথা বলবে। মানে এক্সট্রাঅর্ডিনারি পাণ্ডিত্য। তাই আমি এদের জীবনে আমার সান্নিধ্য পেয়েছি, এটা আমার কাছে খুব বড় কথা আর কি। আমার পিএইচডি গাইড ছিলেন, তিনি কিন্তু
বিখ্যাত লোক, প্যারাসাইটির লোক ছিলেন, কিন্তু পরবর্তীকালে উনি মেরিন বায়োলজিতে কাজ করতেন। মানে সত্যি কথা বলছি, পিএইচডি যে ট্রেনিং প্রোগ্রাম বলা হয়, আমার পিএইচডি কিন্তু ভালো ট্রেনিং হয়নি। যা করেছি আমি নিজে করেছিলাম, কেন স্যার নিজেই বলতেন আমি ইকোলজি বুঝি না। পরবর্তীকালে ডেফিনেটলি আমার ট্রেনিংটা খুব ভালো ছিল, এটা আমার বিরাট লাভ পেয়ে গেছে। আমি অত্যন্ত নাম করা লোকেদের সঙ্গে মিশেছি। এবং একটা কথা তোমাদের বলি, ইকোলজিতে দেখবে অনেক সাবজেক্টে সিরিজ পেপার বেরোয়। যেমন রূপকুমার প্ল্যান্ট ফিজিওলজি নিয়ে কাজ করে, কোনো ওদেরও হয়তো সাবজেক্ট আছে প্ল্যান্ট ফিজিওলজি নিয়ে, কোনো একটা আসপেক্ট নিয়ে হয়তো, যেমন স্ট্রেস ফিজিওলজি ও কাজ করতো, হয়তো স্ট্রেস ফিজিওলজির উপরে ডিফারেন্ট স্ট্রেস নিয়ে হয়তো 5টা-6টা সিরিজ পেপার বেরোলাম, জানি না তোদের আছে কিনা। তবে আমাদের ইকোলজিতে এরকম সিরিজ পেপার অনেক আছে। তার মধ্যে বলা হয় পৃথিবীর সবচেয়ে ইম্পর্টেন্ট সিরিজ পেপার হচ্ছে ইকোসিস্টেম এমার্জিং, এই পেপার। এবং এই পেপারে 3জন অথার, প্রত্যেকটা পেপারে 3জন অথার কে কে? একজন হচ্ছে মিলান স্ট্রাসকোভার, দ্বিতীয়জন হচ্ছে বার্নার্ড ক্রিস্টোফার প্যাটিন, আর থার্ড হচ্ছে সেনেরিক জর্গেনসেন। এরা কি করতো না, এদের ইউনিভার্সিটি অফ জর্জিয়া হচ্ছে অ্যাথেন্স, জর্জিয়া স্টেটে, সাউথার্ন স্টেট, যা নর্থ ক্যারোলাইনার ঠিক নিচে, সাউথ ক্যারোলাইনা নর্থ ক্যারোলাইনার ঠিক নিচে, ফ্লোরিডার ঠিক ওপরে। তা ওখান থেকে নিউ ইয়র্কে অ্যাডিরনডক হিল আছে একটা, সেই হিলে বার্নির একটা খামার বাড়ি ছিল, বাড়ি প্যাটার্ন। তা উনি মাঝে মাঝে ওনার সঙ্গে আমি অনেকবার ট্রাভেল করেছি। 13 ঘন্টার ড্রাইভ ছিল অ্যাথেন্স থেকে। তা 13 ঘন্টার ড্রাইভে মাঝে একবার ওই নিউ জার্সিতে নেমে রাতে মোটেলে থাকা আর কি। তা ওই অ্যাডিরনডক হিলে ওরা বছরে একবার করে মিট করতো, এই 3 বন্ধু, মিলান স্ট্রাসকোভার, সেনেরিক জর্গেনসেন আর বার্নার্ড প্যাটিন। 3জনা মিট করতো এবং 3জনের ওরা নিজেরাই বলতো, হাসাহাসি করতো, 5-6 দিন থাকতো এবং স্ত্রীদের অ্যালাউ ছিল না, কোনো কেউ কারো স্ত্রীকে নিয়ে যেত না। এবং ওরা বলতো 3 দিন বিয়ার এবং ওয়াইনের ফুলঝুরি ছুটতে হবে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, শুধু ওইটা করতো না, করে ওরা একটা করে ইকোসিস্টেম এমার্জিং লিখে ফেলত। যেমন ইকোসিস্টেম এমার্জিং ওপেননেস একটা বেরিয়ে গেল, ওই পড়ে গেল গোটা পৃথিবীতে, কি সাংঘাতিক। তার আমি তো আমার নিজের মাথা দিয়ে বলি, আমি 10 বার পড়েও আমি 2টো লাইন বুঝতে পারতাম না, মানে এত কঠিন তার কনসেপ্ট। সেই ক্লাসিক্যাল মেকানিক্স বোম থেকে আরম্ভ করে কোথায় নেই, মানে সব পিগোগিন, বোলজম্যানের থার্মোডাইনামিক্স কনসেপ্ট। একটা হলো থার্মোডাইনামিক্স, একটা হলো এনট্রপি, একটা হলো এনথালপি, এরকম করে 7টা সিরিজ বেরোবে। তো আমার মনে আছে দ্যাট ইজ দ্য স্যাডেস্ট ডে অফ মাই লাইফ, ওয়ান অফ দ্য স্যাডেস্ট ডে অফ মাই লাইফ। আমি তখন চেক একাডেমি অফ সায়েন্সে। তা ঠিক আমি ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন ভিজিট করলাম, আমার মিলান আমাকে নিয়ে গেল। এবং মানুষ যে কত ভালো হয়, ডেনমার্ক টেরেবল এক্সপেন্সিভ কান্ট্রি। তা আমি যখন যাচ্ছি, আমাকে চেক একাডেমি অফ সায়েন্স থেকে কিছু পয়সা দিয়েছে, যেটা ডেনমার্কে থাকতে গেলে খুব কষ্ট করে থাকতে হবে। তা আমি 2 কিলোমিটার হেঁটে আমি কোপেনহেগেন ইউনিভার্সিটি তখন ঢুকতাম। তখন আমি কোপেনহেগেন পারমানেন্টলি যাইনি। তা মনে আছে আমার, মিলান, আমি এয়ারপোর্টে নেমেছি, কার্স্টাপ এয়ারপোর্টে কোপেনহেগেনে। তাই এয়ারপোর্টে নেমেছি, তখন মিলান আমাকে বললো, শান্তনু আমি তো চলে যাবো আলাদা গাড়ি নিয়ে, ও তো রিসার্চ পারসন, আমাকে তো ওই ট্রেনে ফেনে যেতে হবে, তারপরে যেতে হবে। আমি মোটামুটি ঠিক করেছিলাম যাবো এরকম করে। তা আমাকে বললো, তুমি চোখটা বন্ধ করো। আমার কেন? বলো জাস্ট ক্লোজ ইউর আইস। আমি চোখ বন্ধ করলাম, বলো হাতটা পাতো, হাতটা পাতলাম। বলে চোখ খুলবে না কিন্তু, জাস্ট কাউন্ট 1, 2 up to 100. After that you just open the eyes, otherwise no. তো আমি কিছু বুঝলাম না। উনি আমার হাতে একটা কিছু দিলেন, দিয়ে এরকম করে হাতটাকে বন্ধ করে দিলেন। মানে আমি হিউম্যান কোয়ালিটিগুলো বলি, 100 গুণে আমি যখন 100 গোনা শেষ হলো, লম্বা এয়ারপোর্ট থেকে বেরিয়ে রাস্তার ওপাশে ট্যাক্সি স্ট্যান্ড দেখছি, মিলান ট্যাক্সির দরজা খোলা, হাতটার উপর নাচছে, হাতটা খুলে দেখছি ক্রেডিট কার্ড। তা আমাকে আর কিছু বললো না, কিন্তু পরের দিন আমাকে সকালে দেখালো, বললো তুমি কিন্তু ওটা ইউজ করো, ওটা আমি তোমাকে দিয়েছি, তোমার অসুবিধা হবে, তুমি ওটা ইউজ করো। দিস ইজ দ্য হিউম্যান কোয়ালিটি। কিন্তু আমি বলি, আমি কিন্তু ক্রেডিট কার্ডটা ইউজ করিনি, ওনাকে আমি এসে ফেরত দিয়েছিলাম। বাট আই এম টেলিং অ্যাবাউট দ্যাট কোয়ালিটি। দ্য স্যাডেস্ট ডে আমি সেটাই বলছি। কোপেনহেগেন থেকে ফিরে এলাম, ফিরে আসার পরে ওদের ডাক পড়েছে,
আমাকে বললো যে আমি প্রথমে ডেনভার যাব, আমার ভাই থাকে মিলান বলল। তা ডেনভারে গিয়ে আমি রাত থেকে তারপরের দিন সকালে আমি আবার ফ্লাই করে নিউ ইয়র্ক স্টেটে যাব। বার্নি ওদিকে সেনেরিক জর্গেনসনও ফিরছে। আমরা 8 ইকোসিস্টেম এমার্জিং বসবো এবং আমরা ফুর্তি করবো আর কি, ওয়াইন খাবো, মদ খাবো, ফুর্তি করবো। তা খুব স্যাড নিউজ এই জন্যই বলছি, টাইম ডিফারেন্সটা এরকম ছিল। আমার মনে হচ্ছে একটু সকালের দিকে না, সন্ধ্যের দিকে ভেরা বলে একজন ছিল, ভেরা স্ট্রাসকোভার, না ভেরা নাম মনে হচ্ছে না, ভেরা নামটা ছিল। তা তিনি ছিলেন মিলানের সেক্রেটারি। তা আমি আমার মিলানের পাশেই ঘরটা ছিল, আমি কাজ করছিলাম কম্পিউটারে। ও হঠাৎ কাঁদতে কাঁদতে আমার ঘরে ঢুকছে। তা আমি বলছি হোয়াট হ্যাপেন্ড টু ইউ? বলছি মিলান ইজ নো মোর। আমি বলছি কি হয়েছে? বলছে যে ডেনভারে ছিল, সেই রাত্রে পৌঁছেছে, সন্ধ্যাবেলায় ম্যাসিভ হার্ট অ্যাটাক, উনি মারা গেছেন। মানে দ্যাট ওয়াজ দ্য ডিভাস্টেটিং মোমেন্ট ফর মি। আমি সঙ্গে সঙ্গে, আমাকে এত ট্রাস্ট করতো, ওনার পার্সোনাল কম্পিউটারে আমার পাসওয়ার্ড সব ছিল, এবং আমার ওনার অর্ডার ছিল তুমি আমার ফোন নিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে যখন যত খুশি ফোন করতে পারো। মানে এরকম ভাবা যায় না। সঙ্গে সঙ্গে আমি পাসওয়ার্ড করে প্রত্যেকের মেল নাম্বার দিলাম, আমি চিনতাম না কাউকে, প্রত্যেককে মেল করে জানালাম মিলান মারা গেছে। আমি সঙ্গে সঙ্গে মেল ব্যাক দিলাম। জর্গেনসন কার্স্টাফ এয়ারপোর্টে ওয়েট করছে ফ্লাই করার জন্য বোর্ড পাস নিয়ে। ও বাড়ি চলে গেল বোর্ড পাস ফেরত দিয়ে। বার্নি তখন গাড়ি ড্রাইভ করছে, বার্নি মেলটা পেল বোধহয় কোথাও নিয়ে, বার্নি মেল করলো যে বার্নি ফিরে যাচ্ছে অ্যাডিয়ন ডেকে। প্রত্যেকের খুব মন খারাপ। সো দ্যাট ইজ দ্য স্যাডেস্ট ডে অফ মাই লাইফ, আই এম টেলিং ইউ। কিন্তু আমি সবসময় বলি যে ইকোসিস্টেম এমার্জিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ পেপার ইন ইকোলজিক্যাল সায়েন্স। ইকোসিস্টেম এমার্জিং, আমি ইকোসিস্টেম এমার্জিং এর সঙ্গে আমি মানে যোগ করে বলি শান্তনু রে ইজ অলসো এমার্জিং। তার কারণ হচ্ছে প্রথমে মিলান, তারপরে জর্গেনসন, তারপরে বার্নি। এই 3 অথার অফ দ্য ই বলে আর কি আমাদের ট্রিপল ই। তার 3 অথারের সঙ্গেই আমি কাটিয়েছি। তা এটা আমার কাছে একটা বিরাট পাওনা, গড গ্রেস বলতে পারি। আর তোমাদের আর কি বলবো, আর কিছু বলার নেই। একটা জিনিসই বলবো যে ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড। তোমরা যখন জেনারেল লাইন চুজ করেছো, জেনারেল লাইনে প্রচুর ফ্রাস্ট্রেশন আছে। ইজ নট এ ইঞ্জিনিয়ারিং যে পাস করলে আর বুম করে চাকরি পেয়ে গেলে নেই। কিন্তু জেনারেল লাইনে যদি এস্টাবলিশ হতে পারো, জেনারেল লাইনের মতন আনন্দ কিন্তু কোনো লাইনে নেই। এটুকু আমি তোমাদের জোর গলায় বলতে পারি। কিন্তু এস্টাবলিশ হওয়া খুব কঠিন। এবং তোমাদের সবসময় বলি যে দেখো জীবনে ঘাত প্রতিঘাত করতো না। আমি প্রচুর স্ট্রাগল করেছি জীবনে, এদেশ ওদেশ ঘুরে বেড়েছি। মানে আমি সবসময় বলতাম মানে যেখানে যায় অভাগা, যেখানে যায় সাগর শুকায় যায়। আমার ক্ষেত্রে আমি এটাই বলতাম যে শান্তনু যেখানে যায় সাগর শুকায় যায়। তা আলটিমেটলি একটা জায়গাতে এসেছিলাম। সেটা দেখো মানুষের ধৈর্য এবং পেশেন্স। কোনো সময় নিজেকে ছোট করবে না, নিজেকে ছোট ভাববে না। তুমি যেটা জানো মনে করবে ভালো জানো, এবং সিনসিয়ারলি যদি করো, সাকসেস ইন ইউর ডোর, ইন ইউর ডোর স্টেপ। জাস্ট সাকসেস ইউ উইল অবভিয়াসলি গেট, বাট ইউ হ্যাভ টু স্ট্রাগল ফর দ্যাট। এবং কোনো ফ্রাস্ট্রেশন জীবনে আনবে। ফ্রাস্ট্রেশন আনলে সেটা নিজেকে ফ্রাস্ট্রেশন যেন তোমাকে কাবু না করে দেয় সেটা দেখবে, এবং তুমি নিশ্চয়ই সাকসেস পাবে সিনসিয়ারলি করো। এইটাই বলছি। আমি খুব আনন্দিত, আপ্লুত বলতে পারি যে আমাকে তোমরা একটা ডাকছো। আর রূপকুমার এসছে আমার অত্যন্ত বন্ধু, এবং রূপকুমারের স্ত্রী হচ্ছে আমার স্ত্রীর খুব বন্ধু। সেই হিসেবে আমাদের খুবই ক্লোজ আমরা। তা আমি রূপকুমার এসছি বলে আরও ভালো লাগলো। সনদকে আমি, সনদ, শরদিন্দু আর যারা আছো অংশমান, এদেরকে আমরা থ্যাঙ্কস জানাই যে আমার মতন লোককে তোমরা একটা সঙ্গে দিয়েছো। থ্যাংক ইউ।